নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। ইরানে ইসরায়েল হামলা করলে সমর্থন দিবে আমেরিকা, নিষেধাজ্ঞা তুলে নিলে ইউরেনিয়াম ইস্যুতে আপোষে রাজি ইরান। ইউরোপে ইসরায়েলি পণ্য বর্জন আন্দোলন রাষ্ট্রীয় নীতিতে পৌঁছাচ্ছে। শান্তি পরিষদ নিজ স্বার্থে ব্যবহার করছেন ট্রাম্প, অভিযোগ ইউরোপীয় নেতাদের। শিশুদের জন্য এআই চ্যাটবটে বিধিনিষেধ, ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রস্তাব বিবেচনা করবে যুক্তরাজ্য সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ এশিয়ার ৬টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা ঢাকা আসছেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এ আয়োজনে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং পাকিস্তানের কেন্দ্রীয় পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল সহ সার্কভুক্ত দেশগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। এছাড়াও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়তিসা নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছবেন। জানা গেছে, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিলের পরিবর্তে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুন নিজেই এই অনুষ্ঠানে আসতে পারেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত শনিবার ভারত, চীন ও পাকিস্তান সহ মোট ১৩টি দেশের সরকার প্রধানকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হলে ইরানে ইসরায়েল হামলা করলে সমর্থন দেবে আমেরিকা। গত ডিসেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এমন আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এ তথ্য জানিয়েছে। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ওয়াশিংটনে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ইসরায়েল হামলা করলে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারবে। এরই মধ্যে আকাশে জ্বালানি ভরার ব্যবস্থা ও আঞ্চলিক আকাশসীমা ব্যবহারে কূটনৈতিক তৎপরতার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। তবে জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানে হামলার জন্য তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে উচ্চ মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুতে আপোষ করতে প্রস্তুত ইরান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে সাক্ষাৎকারে কথা জানিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি। তিনি বলেছেন, ওমানে আলোচনার ধারাবাহিকতায় আবারও জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্র বৈঠক হতে পারে। প্রতিনিধি দলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নেতৃত্ব দিচ্ছেন। তাখত রাভানচি আরও বলেছেন, চুক্তিতে পৌঁছাতে ইরান ৬০% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের ঘনত্ব কমাতে রাজি। বিনিময়ে তেহরানের ওপর আরোপিত সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইউরোপে ইসরায়েলি পণ্য বর্জনে কর্মীদের ব্যক্তিগত প্রতিবাদ এবং আন্দোলন ধীরে ধীরে রাষ্ট্রীয় নীতির পর্যায়ে পৌঁছেছে। আয়ারল্যান্ডে একজন সুপারমার্কেট কর্মী গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলি ফল ও সবজি বিক্রি করতে অস্বীকৃতি জানালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে ইউনিয়ন ও জনগণের চাপে কর্তৃপক্ষ তাকে পুনর্বহাল করতে বাধ্য হয়। এ ঘটনা অন্যান্য ইউরোপীয় কর্মীদের জন্য দৃষ্টান্ত হয়েছে। ইতিমধ্যেই যুক্তরাজ্য, নরওয়ে ও আয়ারল্যান্ডের বিভিন্ন ট্রেড ইউনিয়ন কর্মীদের ইসরায়েলি পণ্য নিয়ে বাধ্য না করার প্রস্তাব পাশ হয়েছে। যুক্তরাজ্যের খুচরা বিক্রেতা কোঅপারেটিভ গ্রুপ এবং ইতালির কো-অপ অ্যালেঞ্জার মতো রিটেল চেইনগুলো তাদের তালিকা থেকে ইসরায়েলি পণ্য বাদ দিয়েছে। স্পেন ও স্লোভেনিয়া দখলকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে যাওয়া পণ্যে নিষেধাজ্ঞা দিয়েছে। নেদারল্যান্ডস এমন নিষেধাজ্ঞার দাবিতে রাজনৈতিক আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে বোর্ড অব পিসের সদস্য দেশগুলো $5 কোটি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিবে। আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে বোর্ডের প্রথম বৈঠকে এই প্রতিশ্রুতি ঘোষণা হবে। রোববার ট্রুথ সোশ্যাল পোস্টে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে বোর্ড অব পিস। তবে কোন কোন সদস্য দেশ অর্থ দিচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠন করা তথাকথিত শান্তি পর্ষদের কড়া নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তারা বলছেন, এ শান্তি পর্ষদ গঠন করে জাতিসংঘের ম্যান্ডেটকে উপেক্ষা করছেন ট্রাম্প। গত শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউরোপীয় নেতারা এ নিন্দা ও উদ্বেগ জানান। সম্মেলনে ইইউর পররাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা ক্যালাস অভিযোগ করেছেন, ট্রাম্প এ শান্তি পর্ষদকে তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। পশ্চিম তীরের ভূমি নিবন্ধন প্রক্রিয়ার অনুমোদন দিয়েছে ইসরায়েল। এ প্রক্রিয়াকে জমি দখল আখ্যা দিয়েছেন সমালোচকরা। তীব্র নিন্দা জানিয়ে আরব রাষ্ট্রগুলো বলেছে, এটি ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া ত্বরান্বিত করবে। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পদক্ষেপ আইনি বিরোধ নিষ্পত্তি ও অধিকারের স্বচ্ছতা স্পষ্ট করবে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেছে, এ প্রক্রিয়া ফিলিস্তিনের রাষ্ট্রের ভিত্তি নষ্ট করার শামিল। ফিলিস্তিনিরা পশ্চিম তীরকে ভবিষ্যৎ রাষ্ট্রের ভিত্তি হিসেবে দেখে, সেখানে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। মার্কিন সৈন্যদের কাছ থেকে উত্তর পূর্ব সিরিয়ার আল সাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। হাসাকা প্রদেশের গ্রামাঞ্চলে ওই ঘাঁটিটি মার্কিন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিরীয় আরব সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ১২ই ফেব্রুয়ারি জর্ডান ইরাক সীমান্ত সংলগ্ন আল তানাফ ঘাঁটি ত্যাগ করে মার্কিন বাহিনী। ইসলামিক স্টেট IS বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে আল সাদ্দাদি ঘাঁটিতে মার্কিন সেনারা মোতায়েন ছিল। ২০১৯ সালে IS-এর আঞ্চলিক পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর কুর্দিদের সঙ্গে মার্কিন জোটের প্রয়োজনীয়তা কমেছে। দেশ ছাড়ার চেষ্টা করলে দুর্নীতিতে অভিযুক্ত ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করেছে ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন সংস্থা। দুর্নীতি দমন কর্তৃপক্ষ জানিয়েছে, মিডাস দুর্নীতি মামলায় অভিযুক্ত গালুশচেঙ্কো গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছিলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে তদন্ত চলছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গালুশচেঙ্কোর বিরুদ্ধে $10 কোটি অবৈধভাবে উপার্জন ও বিদেশে পাচারের অভিযোগ আছে। অভিযোগ ওঠার পর গেল নভেম্বর তিনি পদত্যাগ করেন। ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কো সহ আরও কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন, দুর্নীতিগ্রস্ততার কারণে ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদ এখনও অনিশ্চিত অবস্থায় আছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় কৃষ্ণ সাগর উপকূলবর্তী রাশিয়ার গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর তামান বন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দরটি দিয়ে তেল ও তেলজাত পণ্য, শস্য, কয়লা এবং অন্যান্য পণ্য রপ্তানি করা হয়। রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলে এ বন্দরে হামলার তথ্য টেলিগ্রামে নিশ্চিত করেছেন গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ। তিনি বলেছেন, ড্রোন হামলায় বন্দরের তেলের সংরক্ষণাগার, গুদাম ও টার্মিনাল প্রায় ধ্বংস হয়ে গেছে। এতে 2 জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে তামানের পাশাপাশি কৃষ্ণ সাগর তীরবর্তী পর্যটন শহর সোচি এবং আনাপার ইউরোভকা গ্রামেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য জানা যায়নি। তামান বন্দরে হামলার দায় স্বীকার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের সেনাপ্রধানের দপ্তর জানিয়েছে, ভবিষ্যতে রাশিয়ার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাতেও হামলা হতে পারে। শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে AI চ্যাটবটের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। সোমবার এই ঘোষণায় বলা হয়েছে, শিশুদের জন্য ক্ষতিকর বা AI সৃষ্ট অবৈধ কন্টেন্ট ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইনও শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে আগামী মার্চে জনমত যাচাই শুরু হবে। 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব বিবেচনা করা হবে। নতুন নীতিমালা AI চ্যাটবট সরবরাহকারীদের ডিজিটাল নিরাপত্তা আইন কঠোরভাবে মানতে হবে। কারো সম্মতি ছাড়া AI দিয়ে ঘনিষ্ঠ বা আপত্তিকর ছবি তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। পবিত্র রমজান মাসে চাঁদ দেখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব সরকার। দেশটির সুপ্রিম কোর্ট বিবৃতি দিয়ে বলেছে, মঙ্গলবার চাঁদ না দেখা গেলে শাবান মাস 30 দিন পূর্ণ করবে। এক্ষেত্রে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের কোথাও কেউ খালি চোখে বা দূরবীনের মাধ্যমে যদি কেউ চাঁদ দেখেন, তারা যেন নিকটতম আদালতকে জানান। ধারণা করা হচ্ছে এবার শাবান মাস 30 দিন পূর্ণ হবে। পবিত্র রমজান মাসে চাঁদ দেখার জন্য আগামী মঙ্গলবার দেশবাসীকে আহ্বান জানিয়েছে কাতার সরকার। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী এদিন শাবান মাসের 29 তারিখ। দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গঠিত চাঁদ দেখা কমিটি জানিয়েছে, কেউ চাঁদ দেখতে পেলে কমিটির কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে হবে। খালিজ টাইমস এসব তথ্য জানিয়েছে। অন্যদিকে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে ওমান সরকার। ওমানের সংশ্লিষ্ট কমিটি জানিয়েছে, মঙ্গলবার সব গভর্নরেটে চাঁদ সূর্যাস্তের আগে বা সূর্যাস্তের সময় ডুবে যাবে। ওই দিন চাঁদ দেখা জ্যোতির্বিজ্ঞানিকভাবে অসম্ভব। এ কারণে বৃহস্পতিবার থেকে রমজান শুরু হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গী থাকুন। ধন্যবাদ।